তাহলে এখানে এটাকে আমরা আরেকটা কি নামে চিনি, সেটা হচ্ছে ফাস্টাস। এই চরিত্রটাকে আমরা দুটো নামে চিনি, একটা হচ্ছে ফাউস্ট বা ফাস্টাস, এই দুটো নাম। তো মূল বিষয়টা হচ্ছে যে এই মধ্যযুগে এই চরিত্রটা খুবই জনপ্রিয় হয়েছিল। এবং এটা বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে গেটে এই চরিত্রটা সম্পর্কে তিনি লিখেছিলেন। যেটা মনে করা হয়, আর জার্মানির এটা একটা চরিত্র, এটা একটা জীবনী ভিত্তিক চরিত্র, এটা একটা আখ্যান যেটা জার্মানি শহরে প্রথম প্রকাশিত হয়েছিল 1587-তে। পরবর্তীকালে 1588-তে এটা একটা ট্র্যাজিক গল্প ছিল। 88-তে আবার ইংরেজ নাট্যকার ক্রিস্টোফার মার্লো, তিনি আবার এটাকে প্রকাশ করেছিলেন। ঠিক আছে, ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো যিনি হচ্ছেন একজন হচ্ছেন তিনি ইংরেজ নাট্যকার। আগেই বলে দিয়েছি এটা কিন্তু একটা ট্র্যাজিক গল্প, অর্থাৎ এটা একটা ট্র্যাজেডি, ঠিক আছে, নাটক যেটাকে আমরা বলে থাকি। প্রথমে এটা গল্প আকারেই প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে সেটাই বলা হয় যে মূল যে কাহিনীটা ছিল, আগেই বলেছি ফাউস্ট হচ্ছে একটা পজিটিভ চরিত্র, যার মধ্যে দিয়ে আমরা দেখব একটা শয়তানের চরিত্র প্রবেশ করবে, যার প্রেমিকা রূপে। ঠিক আছে, যার কথা আমরা আমাদের প্রবন্ধের মধ্যে পাবো, যে প্রেমিকার কথা আমরা পাবো সেটা হচ্ছে গ্রেচেন। এই গ্রেচেন অ্যাকচুয়ালি একজন শয়তান। তো যাই হোক, তাকে, এবং এই গল্পে একজন জাদুকর ছিল যার নাম ছিল, মানে বাইবেলের যেটা মূল গল্পটা ছিল, যেখান থেকে এটা অনুপ্রাণিত হয়েছে, সেখানে একটা চরিত্র ছিল, সেই চরিত্রটার নাম হচ্ছে সাইমন ম্যাগাস বলে। ঠিক আছে, সেই আদি উৎস, সে কিনা একজন জাদুকর ছিল। সেই জাদুকর, সে কি করত, নিষিদ্ধ বিভিন্ন জিনিসের চর্চা করত। মানে আমরা যদি বলি যে তন্ত্র মন্ত্র যেগুলো নিষিদ্ধ, ঠিক আছে, তন্ত্র ঠিক নিষিদ্ধ নয়, যদি সেটা কারোর উপকারের জন্য লাগে সেটা নিষিদ্ধ নয়, কিন্তু ওরা যেটা চর্চা করত সেটা ছিল নিষিদ্ধ বিষয়ের চর্চা করত, নিষিদ্ধ জ্ঞানের, এবং সেগুলো মূলত অপকর্মে লাগানো হতো। এবং এটা করতে গিয়েই সেই ম্যাগাস, যিনি শয়তানের সমর্থন লাভ করে ফেলেছিলেন। ঠিক আছে, তার ফলে কি হবে, যে শয়তানের দিকে চলে যাবে তার পক্ষে নিশ্চয়ই ভগবানের দিকে আসাটা পসিবল নয়, এবং তিনি কি করবেন, অবশ্যই ভগবানকে সমর্থন করবেন না, এটাই বলাই বাহুল্য। তো সেই প্রেক্ষাপটে ধীরে ধীরে আমরা দেখলাম যে ফাউস্টের জীবনেও কি হলো, ফাউস্ট একটু নাম করতে শুরু করলো, একজন পজিটিভ মানুষ ছিল ফাউস্ট। তো সে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, ফলে শয়তানের তার জীবনে যে একটা প্রবেশ ঘটলো, এবং আলটিমেটলি কি হলো, যে শয়তান তাকে অনেকটাই ক্ষতি করেছিল, কিন্তু সে জয়লাভ করতে পারেনি। এটাই হচ্ছে গল্পের শেষে রয়েছে, যেটা যে মূল গল্পের শেষে, যে সে তো জয়লাভ করতে পারেনি। তো দেখা গেল শেষ পর্যন্ত ফাউস্টের কাছে সে পরাজিত হলো, এবং ওই গ্রেচেন, যে কিনা অসুস্থ হয়ে পড়েছিল, এবং তাকে প্রথমে তাকে সে ক্ষমা চেয়ে নিল, যে না, সে আবার একটা পজিটিভ জীবনে সে ফিরতে চায়, এটা বলে সে জীবনে ক্ষমা চেয়ে নিয়েছিল ফাউস্টের কাছ থেকে। তো এই ছিল মূল গল্পটা। এবার এটার উপরে বেস করে অন্নদা শঙ্কর রায় লিখছেন, এবং যেটা আমি বললাম যে যে এটা একটা জীবনী, ফাউস্ট একটা জীবনী ভিত্তিক আখ্যান, যেটা সর্বপ্রথম আখ্যানটি একটা পূর্ণাঙ্গ আখ্যান, যেটা গেটে লিখেছিল, যেটা কিন্তু প্রথম জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রথম এটা প্রকাশিত হয়েছিল 1587। ঠিক আছে।
1587-তে প্রথম জার্মানির, এটা একটা জার্মানিরই একটা ট্র্যাজিক নাটক, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা একটু আসি গল্প প্রবন্ধটার ভিতরে, তারপর আবার বলছি মূল গল্পটা। ব্যক্তির জীবনে দেখি এক বয়সের একটি আইডিয়া দিন দিন পরিণত হতে হতে পরবর্তী বয়সে যেই সম্পূর্ণ হয় অমনি সমাপ্ত হয়। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে তখন আর মনের ভিতর তার খোঁজ পাওয়া যায় না, তার আশ্রয়স্থল তখন স্মৃতি। মানে আমরা যখন যে কোনো বিষয় কি করি, আমরা যখন শুরু করি সেটা আমাদের সেই বিষয়ে কি হয়, তখন কিন্তু আমরা সেই ম্যাচিওরিটিটা থাকে না যে কোনো বিষয়। খুব সিম্পল একটা ওয়েতে বলছি যে আমরা যদি একদম লতা মঙ্গেশকরের একদম ফার্স্ট এর দিকের যে ভলিউম, গলার যে শব্দ সেটা যদি শুনি, বা সাম্প্রতিক কালের, ওটা না হয় অনেক পুরনো, আমি শ্রেয়া ঘোষালের কথা বলছি। শ্রেয়া ঘোষাল যখন প্রথম সারেগামা পাতে গিয়েছিল, তখন যে তার আওয়াজটা, গলার যে শব্দটা আর এখনকার গলার শব্দটা, দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। তো এটাই তা আমাদের জীবনের যখন আমরা, এবং সেটা নিজেও তিনি বলেছেন এক জায়গায়, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ, যে আমরা যখন এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যারাই, যেটা প্রথমে আমরা যখন শুরু করি, আমাদের আহ যে ধরনের নলেজ বা জ্ঞান থাকে, ধীরে ধীরে সেই কাজটা করবার পর কিন্তু অনেক বৎসর করবার পর তার সম্পর্কে আমরা অনেকটাই আমাদের আগ্রহ বাড়ে, আর একটা হচ্ছে আমাদের ধীরে ধীরে আমরা অনেক বেশি পরিণত হই, আমাদের ম্যাচিওরিটি আসে, সেই কাজ আরো অনেক ভালো হয়, ঠিক আছে। এটা একটা ডাক্তারের ক্ষেত্রেও ঠিক, একজন ডাক্তার প্রথম দিনই নাম করতে পারেন না, ধীরে ধীরে তিনি বিভিন্ন কেস স্টাডি করবার পরে কিন্তু একজন বিখ্যাত ডক্টর হয়ে ওঠেন। সেইটাই। আচ্ছা, তো এইরকম ব্যাপার, সেটাই বলছে যে একটা আইডিয়া দিনে দিনে পরিণত হতে থাকে, আর একটা সময় পরিণত হয়ে যাওয়ার পর যখন তার শেষের অবস্থা, তখন কি হয়, তার আশ্রয়স্থল হয় স্মৃতি, অর্থাৎ তার সমস্ত ঘটনাগুলো তার মাথার মস্তিষ্কের মধ্যেই থাকে। জাতির জীবনেও সেইরূপ, মানে মানুষের জীবনেও সেইরূপ। তবে জাতির জীবন হচ্ছে বড় স্কেলের ব্যাপার, যেমন তার আকার তেমনি তার আয়ু। তার সামান্য 2-10 শতাব্দীর ইতিহাসে কত ঘটনা, কত অঘটন, কত রাজ্য ভাঙা গড়া, কত পতন অভ্যুদয়, এত কিছুর মধ্যেও এক একটি আইডিয়া জাতির মানুষের স্পষ্টতা লাভ করছে। পরিশেষে একটি অনুষ্ঠানে বা প্রতিষ্ঠানে, একটি আন্দোলনে বা বিপ্লবে, একখানি কাব্যে বা কীর্তিতে তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তাহলে মানুষের ক্ষেত্রেও ঠিক তাই, আমরা বিভিন্ন বিভিন্ন শতাব্দীর ইতিহাসকে কেন্দ্র করে আমরা দেখব যে এই যে বলছে যে কত অঘটন ঘটে, কত রাজ্য ভাঙা গড়া, আমরা দেখছি ইতিহাস তো তাই, এত ঘটনা বহুল। আমাদের শুধুমাত্র আমাদের বিশ্বের ইতিহাসকে দেখতে হবে না, আমাদের ভারতবর্ষের ইতিহাসকে যদি আমরা দেখি, সেখানে একাধিক ঘটনা ঘটেছে। একটা সময় আমরা আগে বলছি একদম প্রথমে যেটা ঋগ বৈ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল, তার আগে প্রত্নতাত্ত্বিক সময় ছিল, ধীরে ধীরে ঋগ বৈদিক হলো, তারপর মৌর্য সাম্রাজ্য হলো, ধীরে ধীরে অন্য হর্ষবর্ধন, তার আগে গুপ্ত সাম্রাজ্য, ইত্যাদি ইত্যাদি এগুলো এলো, এসে কি হলো, মিডিয়াভাল শুরু হলো, মুসলমান যুগ, তারপরে মোঘল যুগ, তারপরে ইংরেজ আমল। তা আমরা এই যে একটা বিবর্তন দেখছি, কত মানুষের ভাঙা গড়া, তার পতন, তার অভ্যুদয় বিভিন্ন জিনিসের, তারপর আজকের স্বাধীনতা, ভারতবর্ষের 1947, এবং স্বাধীনতার পর এতগুলো বছর। সিমিলারলি তাই বিশ্বের ইতিহাসের ক্ষেত্রেও তাই, আন্দোলন বিপ্লব, যার ফলেই তো বিবর্তন হতে থাকে, সমাজ পাল্টায়, পরিবর্তন আসে, বিপ্লব মানেই তো পরিবর্তন। এইবার এই জায়গাটা বলছে যে ইউরোপের মধ্যযুগে এমনই একটি আইডিয়া ছিল শয়তানের সঙ্গে চুক্তি। এই যে শয়তান অর্থাৎ খারাপ বিষয়, তাই তো, এখানে শয়তান, শয়তানকে লোকে ঘৃণা করত, গাল পারত, ভয় করত, অথচ শয়তানের আকর্ষণও তলে তলে অনুভব করত। একদমই তাই। উম বিষয়টা হচ্ছে যে ফাউস্টের জীবনে গ্রেচিন যখন এলো, গ্রেচিন কিন্তু একজন নারী ছিল, ঠিক আছে, তবুও তার প্রলোভন থেকে কিন্তু ফাউস্ট বেরোতে পারেনি, তাকে ভালোবেসে ফেলেছিল, এবং তাদের সন্তান আসে। তো আমরা সেটাই বলছি যে শয়তানকেও কিন্তু মানুষ কি করে, তার অনুভব করে, তার আকর্ষণকে জানছে সে শয়তান বিভিন্ন ক্ষেত্রে,
বিভিন্ন ক্ষেত্রে, তবুও আমরা তাকে কিন্তু অবহেলা করতে পারি না, সেটা যে কোনো জায়গায়। এটা ফাউস্টকে দিয়ে বোঝানো হয়েছে দার্শনিক ভাবে। ফাউস্ট নামে সত্যিকার একজন পণ্ডিত নাকি শয়তানের কাছে পরকাল বিক্রয় করে ইহকালে শয়তানের শক্তি কিনেছিল? তাহলে ফাউস্ট কে ছিল? একজন পণ্ডিত। আমি আগেই বলেছি একজন পজিটিভ বার্তার একজন সদর্থক মানুষ ছিল এই ফাউস্ট, যার সাথে কিন্তু অর্থাৎ তার সাথেই শয়তান, এখানে হচ্ছে ঈশ্বর। এই গল্পটার মূল ভার্সেস হচ্ছে শয়তান। গল্পটার মূল উদ্দেশ্য কিন্তু এই দুজন। এবার এখানে আমি বললাম যে জাদুকরের বিষয়টা, আমরা প্রথমেই মূল যে বাইবেলের অংশ যেটা আমি পড়াচ্ছিলাম, যেখানে বলেছিলাম যে একটা জাদুকরের কিন্তু বিষয় ছিল, তাই না? যার কি নাম ছিল? সাইমন ম্যাগাস। মনে করা হতো যে কোনো কিছু আমরা কি বলি, আমাদের জীবনে বোধহয় কোনো মিরাকল ঘটবে, তো সেইটাই হচ্ছে জাদু। তো মুখে ফাউস্টের মুন্ডপাত করলেও মনে তার সম্বন্ধে কৌতূহল ছিল সকলের। তার বিষয়ে রচিত হয়েছিল অনেক গ্রন্থ, চলিত হয়েছিল অনেক কাহিনী, অভিনীত হয়েছিল অনেক পালা। এই চরিত্রটার দ্বারা প্রভাবিত হচ্ছে। সেগুলিতে তার শোচনীয় পরিণাম, তার অপমৃত্যু ও শয়তানের অধিকারে তার আত্মার দুর্গতি আঙুল দিয়ে দেখানো হয়েছিল বটে, কিন্তু যাবজ্জীবন লোকটা যে সুখের জীবন, শখের জীবন, যখন যা খুশির জীবন কাটিয়ে গেল তারই বিবরণ দেওয়া হয়েছিল সাড়ম্বরে। ফাউস্ট হতভাগাটা যে অমন একটা চুক্তি করে নিতান্তই ঠকে গেল মধ্যযুগের শেষ ভাগের মানুষ অন্তরে তা স্বীকার করতে পারছিল না। পরকালের ভয় যতই কমে আসছিল, ইহকালের সম্ভাবনা ততই বৃহৎ মনে হচ্ছিল। বিজ্ঞান এলো, প্রকৃতির বস্ত্রহরণ হতে থাকলো। শয়তানি যন্ত্রপাতির সাহায্যে ইঞ্জিনিয়ার একে একে বহু অসাধ্য সাধন করলো। এই শয়তান কিন্তু শুধুমাত্রই এখানে গেটে যে শয়তানের কথা বলছেন, এই শয়তান মানে কোনো ব্যক্তি শয়তান তা নয়। সমাজে যারাই মানুষের ক্ষতি করছে এবং যে বিষয়টা মানুষের ক্ষতি করতে চাইছে, সেই প্রত্যেকটা রূপই হচ্ছে শয়তানের রূপ। আমি যদি আজকের কথা বলি, একদম এখনকার কনটেক্সটে একটা শব্দের সঙ্গে আমরা খুব পরিচিত হচ্ছি, সেটা কি? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে যে আর দুদিন বাদে দেখা যাচ্ছে বা ইতিমধ্যে ভারতবর্ষের বেশ কিছু শহরে চালু হয়ে গেছে, কর্ণাটক, বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরুতে শুরু হয়েছে, হায়দ্রাবাদে বোধহয় শুরু হয়েছে, যেটা হচ্ছে যে একজন শিক্ষক, তিনি এআই দ্বারা প্রশিক্ষিত, তিনি প্রথম যিনি এসেছিলেন তিনি হচ্ছেন লাইফ সায়েন্সের একজন টিচার, জীবন বিজ্ঞানের, এবং যিনি রোবোটিক্যাল ওয়েতে আর কি, ঠিক আছে? তো এআই দ্বারা তিনি পড়াচ্ছেন। তিনি যা প্রশ্নের উত্তর যাকে যখনই করা হচ্ছে তাকে, তখনই তিনি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। তো এআই টুলস আজকাল সব জায়গায় লাগে, সব জায়গায় কাজে লাগে, কিন্তু এখানে একটা জিনিসেরই অভাব, সেটা হচ্ছে প্রাণের অভাব। অর্থাৎ একজন টিচার ক্লাসে আসবেন, তাকে সবকিছু যন্ত্রের সাহায্যে ইন্ডিকেট করা আছে এবং সে এসে এইভাবে ব্যাপারটা শুধুমাত্র পড়িয়ে চলে যাবেন। তিনি কিন্তু তার মধ্যে কিন্তু কোনো প্রাণের স্পন্দন নেই। অর্থাৎ কি, তার মধ্যে কোনো যে একটা মানুষের শরীরে যে একটা সজীবতা, সরলতা যে বিষয়গুলো থাকে, তার মধ্যে কিন্তু আমরা সেগুলো অভাব দেখতে পাবো। এই এআই আজকাল অনেক মানুষের কর্মশক্তি কিন্তু মানে বা তাদের কর্ম ক্ষমতা বা আমরা যে দক্ষতা, এই সবটুকু কিন্তু নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এক জায়গায় আমি যদি একটা মেশিন বসিয়ে দিই, তো এআই তো সব কাজ করে দিচ্ছে, তাহলে সেই জায়গায় 10 জন লোক রাখবার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে এই এআই রূপ শয়তান কি মানুষের জন্য ভালো হলো না খারাপ হলো? তো এখানে তার কথাই বলা হচ্ছে, এই যে যন্ত্রপাতির সাহায্যে ইঞ্জিনিয়ার একে একে বহু অসাধ্য সাধন করলো,
এটার কথাই বলা হচ্ছে এখানে, যে এগুলোই হচ্ছে শয়তান, যারা মানুষের মানব সভ্যতার ক্ষতি করছে। অবশ্যই সায়েন্স প্রয়োজনীয়। আজকাল আমরা অপারেশন করতে গেলে একটা শব্দ বারবার দেখি কর্পোরেট নার্সিং রুম গুলোর নিচে, শব্দটা কি? সেটা হচ্ছে রোবোটিক সার্জারি। এই সবটাই কিন্তু এই বিষয়গুলোর মাধ্যমেই হয়, ঠিক আছে, রোবোটিক সার্জারি। তো তখন জাদুকর ফাউস্টের উপর শ্রদ্ধা জাত হলো। শয়তানের খুর, লাঙ্গুল ও শিং খসে গেল। শয়তান বলা হলো বিশ্ব সংসারের অন্তর্নিহিত সেই পরশ্রী কাতরতাকে যা অহরহ ছিদ্রান্বেষণ করে বেড়ায়, সাজানো বাগান শুকিয়ে দেয়। সাজানো বাগান শুকিয়ে দেয়, আর যজ্ঞ পণ্ড করে, ভালোকে দিয়ে ভালোর সর্বনাশ ঘটায়। এমন সে শয়তান, সে মানব সংসারে ভদ্রবেশী। কালক্রমে ফাউস্ট কি করলো? স্ক্রিনও দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট। কতটা শুনতে পাওনি বলো? ম্যাম ওই এআই প্রসঙ্গ বলছিলেন ওর পর থেকে অসাধ্য সাধন করলে পর্যন্ত শুনতে পেয়েছি, তারপর আর শোনা যায়নি। আচ্ছা, তাহলে তখন জাদুকর ফাউস্টের উপর শ্রদ্ধা জাত হলো, মানে অর্থাৎ সেই সময় থেকে ফাউস্টের একটা জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। তো শয়তান তো মানুষের ক্ষতি করছে, তাহলে শয়তান বলা হলো বিশ্ব সংসারের সেই অন্তর্নিহিত সেই পরশ্রী কাতরতাকে যা অহরহ ছিদ্রান্বেষণ করে বেড়ায়, সাজানো বাগান শুকিয়ে দেয়, যজ্ঞ পণ্ড করে, ভালোকে দিয়ে ভালোর সর্বনাশ ঘটায়। এমন সে শয়তান, সে মানব সংসারে ভদ্রবেশী, মানে লুকিয়ে থাকে, যাকে আমরা আমাদের সোজা সরল চোখে দেখতে পাই না, কিন্তু সে মানুষের ক্ষতি করে চলেছে। তাকেই বলা হচ্ছে এখানে শয়তান, ঠিক আছে, যে লুকোনো, বিশ্ব সংসারে সর্বদা লুকিয়ে থাকে, কিন্তু তার মধ্যেই সে তার শয়তানের কাজ করে চলেছে। কালক্রমে ফাউস্ট এবং শয়তান উভয়ের বিবর্তন হয়েছিল জনগণের কল্পনায়। গেটে, এই প্রথম আমরা গেটের কথায় আসছি আমাদের প্রবন্ধে, অর্থাৎ অন্নদাস শঙ্কর রায় তিনি যে গেটে এই মূল গল্পটি লিখেছিলেন, ট্র্যাজিক গল্পটি যার উপর অন্নদাস শঙ্কর রায় প্রবন্ধটি লিখেছেন, সেই গেটের কথায় আসছে। বলছে যে যখন উভয়ের চুক্তির আইডিয়াটিকে পূর্ণতা দিয়ে চুকিয়ে দেবার সংকল্প করলেন, ততদিনে ফাউস্টের পরিণাম সম্বন্ধে লোকে রুচি বদলেছে। লেসিং বললেন ফাউস্টের তো স্বর্গে যাবার কথা, মৃত্যুর পরে তারা আত্মা শয়তানের খপ্পরে পড়বে, এ যে হচ্ছে একেবারে অসহ্য। ঠিক আছে, বলছে আমরা কি জানি, আমরা জানি যে আমাদের মানে মৃত্যুর পরে আমরা হচ্ছি আমরা বলি না যে আমাদের নরক হবে নাকি আমরা স্বর্গে যাব। নরকে গেলে বোধহয় অনেক দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয়, তাই জন্য সকলে কি চায় যে না আমরা কখনোই নরকে যাব না, আমরা হচ্ছে আমরা হচ্ছি সবসময় কি বলবো, যাতে আমাদেরকে নরকে না যেতে হয়, আমরা সবসময় একটা ভালো জায়গায় যাব, ঠিক আছে, এই হলো বিষয়। তো লেসিং হচ্ছে সেই চরিত্রটা, একজন তো লেসিং এর এই গল্পে, মানে আমাদের গেটের গল্পে এই লেসিং এর কথা উল্লেখ রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে লেসিং তো এই কথা বলেছেন, ঠিক আছে, ইনি একজন ঔপন্যাসিক ছিলেন, তিনি এই কথা বলে গেছেন। তাহলে লেসিং একজন ঔপন্যাসিক, একজন সাহিত্যিক, একজন ব্রিটিশ সাহিত্যিক আর কি, ঠিক আছে, ঔপন্যাসিক এই লেসিং। আচ্ছা, এবারে আমি জানতে চাইছি এই অবধি কারোর বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কিনা? ম্যাম ফাউস্ট বলতে এক কথায় কি বোঝানো হয়? ফাউস্ট হচ্ছে ঈশ্বরের প্রতীক, কোনো কিছু শুভ জিনিসের প্রতীক, এক কথায় জাদুকর বোঝানো হয়।
ফাউস্ট একটা চরিত্র এখানে। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে এইটুকু নিয়ে? পরের পেজে যেতে পারি। দেখো যাচ্ছে কিন্তু পরের পেজে। বলছে যে অথচ যে মানুষ সাক্ষাৎ শয়তানের সঙ্গে বন্দোবস্ত করে, মর্তকে পরম বলে গণ্য করলো, স্বর্গের চিন্তা মনে আনলো না, তাকে স্বর্গে নিয়ে গেলে পাপ পুণ্যের পরিণাম ভেদ থাকে না। আর শয়তানকেও তার শিকার থেকে বঞ্চিত করলে অন্যায় হয়। গেটে এই সমস্ত কারণে চুক্তির মধ্যে একটা ফ্যাকড়া রাখলেন। ফাউস্ট বলল শয়তানকে, তুমি আমাকে যা দেখাবে, যা দেবে, যেখানে নিয়ে যে অবস্থায় রাখবে, তাতে আমি আমার বিন্দুমাত্র সন্তোষ, যদি আমার বিন্দুমাত্র সন্তোষ হয়, তাতে আমি যদি আসক্ত হই, তবেই আমার আত্মা তোমার হবে। মানে ফাউস্টের একটা আত্মবিশ্বাস ছিল যে সে কখনোই শয়তানের খপ্পরে পড়বে না, এরকম ব্যাপার। ঠিক আছে, তো ঠিক আছে, শয়তান জানতো যে মানুষের বাচ্চা দৌড় আর কত দূর, বললো বহুত আচ্ছা। শেষ পর্যন্ত শয়তান ফাউস্টের সঙ্গে পারল না। ফাউস্ট বলে, হেথা নয় অন্য কোনোখানি। কিছুতেই তার তৃপ্তি নেই, নেতি নেতি। 100 বছর বয়স হলো, তবু সে নিরলস, নিত্য উদ্যত। সে সবকিছু পারে, একটু আরাম কি বিশ্রাম তাকে এক মুহূর্তের জন্য স্থানু করলো না। ঠিক আছে, অর্থাৎ তাকে কোনো মতেই, তার কাজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মতেই তাকে আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই তাকে সরানো যাচ্ছে না, তাকে স্থানু করছে না। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে সে ছিল নিরলস। সে একটা মুহূর্তের জন্য কখনো কিন্তু তার পরিশ্রমকে বন্ধ করেনি। মানে একটা স্তম্ভের মতো ছিল, যেটাকে আমরা বলি স্তম্ভ, শক্ত হয়েছিল। তার এতটা বয়স হয়ে যাচ্ছে, তবু সে স্তম্ভের মতো। তার এই অন্তহীন চলার মাঝখানে এলো মৃত্যু। মৃত্যু তো একদিন আসবেই, প্রাণ থাকলে তার জীবের তো মৃত্যু থাকবেই। এমন মানুষের আত্মার উপর কি শয়তানের কর্তৃত্ব সম্ভব না সঙ্গত? বলছে এবারে কি তাহলে মৃত্যুর পর আত্মার উপর তার কর্তৃত্ব সে চালাবে? তবু সে স্বর্গে যেতে পারে না, স্বর্গে যাবার পক্ষে তার যোগ্যতা যথেষ্ট নয়। সে পাপে আটকে থাকেনি বটে, কিন্তু পাপের জন্য সে অনুতপ্ত নয়। পুণ্যের প্রতি সে একদিন আকৃষ্ট হয়েছিল, পুণ্যবতীতে অনুরক্ত হয়েছিল। এই জায়গাগুলো আমি কিন্তু প্রত্যেকটা লাইন দাগিয়ে দিয়েছি। সে পুণ্যের প্রতি আকৃষ্ট হয়েছিল, অর্থাৎ আমরা জানি ফাউস্ট হচ্ছে যে কোনো সৎ কাজের প্রতীক, তাই এই কথাটা বলা হয়েছে। শয়তানের প্রেরণায় সে পুণ্যশীলাকে ভ্রষ্টা করে পলায়ন করেছিল। তার সেই প্রিয়া তার হয়ে প্রার্থনা করলো কুমারী জননীর সকাশে। কুমারী জননীর করুণাকে তার প্রতি উন্মুখ করলো, ভাগবত করুণায় হলো ফাউস্টের স্বর্গলাভ। এই জায়গাটাতে আমি পড়বো, এইটুকু আগে বলে নি, তারপর বলছি। এইখানে গেটের ফাউস্টের বিশিষ্টতা, এই গল্পটাই এইখানে আশা করি বুঝতে পারছো যে গেটের ফাউস্টটা কি বলতে চেয়েছে, আগেই বলে দিয়েছি ওই জন্য। ফাউস্টের আখ্যানের মধ্যে আমরা গ্রেচেনকে দেখতে পাচ্ছি, মনে পড়ছে সেই প্রেমিকা। তাহলে ফাউস্টের যে প্রেমিকা, স্ত্রী, তাদের যে সন্তান ছিল প্রেমিকা, সেই হচ্ছে গ্রেচেন। কল্যাণীকে, সতীকে, আমরা যেমন আমাদের সতী মানে আমরা কি বলি, যে আমরা বলি না সেই নারী হচ্ছে একদম কি বলবো, যে পুণ্যবতী, তার সেই রূপকে আমরা সতীর সঙ্গে তুলনা করি। তো এখানে গ্রেচেন শয়তান ছিল, কিন্তু শয়তান থেকে তার যে ফাউস্টের প্রভাবে তার যে মানে সৎ মানুষের যে একটা বিবর্তন ঘটলো তার মধ্যে, তার চরিত্রের মধ্যে, সেটাই কিন্তু এই গল্পে প্রধান হয়ে উঠেছে। এই বিবর্তনের মধ্যে দিয়ে তার প্রবর্তন, এর দ্বারা বিবর্তনের সমাপ্তি ঘটলো, ফাউস্টের পরিণাম ঘটলো, আর চিরকালের সর্বমানবের অভিলষিত, অর্থাৎ এর পরে আমরা দেখছি তবেই কিন্তু ফাউস্ট স্বর্গ লাভ করতে পেরেছে।
এবার এই জায়গায় এসে আমি মূল গল্পটা ছোট্ট করে একটু বলে দেব। আমি প্রেক্ষাপটটা বলেছি, এবার মূল গল্পটা বলছি। মূল গল্পটা কি, আগেই বলেছি যে এটা তোমাদের একটা নাটক, এটা একটা তোমাদের প্রবন্ধ ঠিকই, অন্নদা শঙ্কররা এটাকে প্রবন্ধ হিসেবে লিখেছেন, কিন্তু মূল যে গল্পটা সেটা হচ্ছে একটা ট্র্যাজিক গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্বর্গে, এই এটা ট্র্যাজিক নাটক আর কি, ঠিক আছে? তো নাটকের সূত্রপাতটাই হচ্ছে স্বর্গে গিয়ে, যেখানে ঈশ্বরের সঙ্গে মেফিস্টোফেলিসের কথোপকথন চলছে। এই যে শয়তান ছিল, মূল গ্রন্থে তার নাম ছিল মেফিস্টোফেলিস। ঈশ্বরের সঙ্গে মেফিস্টোফেলিসের কথোপকথন চলছে। তো এই মেফিস্টোফেলিস যে কিনা ঈশ্বরকে একরকম তার সঙ্গে বাজি ধরেছিল, যে সে ঈশ্বরের একান্ত যে অনুগত পণ্ডিত, সে ছিল ফাউস্ট। ফাউস্টকে সে কিন্তু শয়তানের পথে, অর্থাৎ খারাপ পথে তাকে নিয়ে যাবেই, এটা বাজি ধরেছিল। এবার এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই কি বলবো, ফাউস্ট একদিন, ঠিক আছে, বাজি ধরেছে, তো ফাউস্ট একদিন একটা দেশে বেড়াতে গেছে, তো সেখানকার সেখানে গিয়ে দেখছে যে সেখানে গিয়ে দেখছে একটা কুকুর, একটা রাস্তার কুকুর, তো তাকে ঘিরে তার খুব মায়া দয়া হচ্ছে। পরে দেখা যাচ্ছে সেই কুকুরটা আর কেউ নয়, সেই হচ্ছে সেই মেফিস্টোফেলিস, যে কিনা ফাউস্টকে নানাভাবে প্রলোভিত করছে। এবার সেই জায়গায় সে কি করছে, এই একটা ডাকিনীর কাছে, মানে একটা ডাইনির কাছে, ডাইন, এই ডাইন শব্দটা না খুব ইংরাজি লেখার মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে? তো যাই হোক, এই ডাকিনীর কাছে নিয়ে যাচ্ছে ফাউস্টকে, যার ফলে ওটা খেয়ে ফাউস্টের যা বয়স, এই যে এত বয়স, সেটা কমে গেল, ফাউস্টের অনেকটা কমে গেল। ফাউস্ট তখন যুবক। এবার ফাউস্ট যখন যুবক, তো স্বাভাবিকভাবেই তার কারোর প্রতি সে অনুরক্ত থাকবেই। তখনই তার সঙ্গে সে কি হচ্ছে, ফাগুস্ট মার্গারিটা বলে একটা মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যাচ্ছে। তাহলে এই যে তার নাম কি ছিল, মার্গারিটা, যে আসলে হচ্ছে গ্রেচেন। এই গ্রেচেন আসলে হচ্ছে একটা শয়তান। এই শয়তান বা যেটাকে আমরা বলে থাকি এই মেফিস্টোফিলিস, সেই তাকে পাঠিয়েছে, যাকে গ্রেচেন বলা হতো, এই মার্গারিটাকে। ওর গ্রেচেনের আসল নাম ছিল মার্গারিটা। তো এবং সেই কারণে দেখা যাচ্ছে যে এই গ্রেচেন ফাউস্টের যে মা, তাকেও হত্যা করে, এবং একটা সময় গ্রেচেন গিয়ে প্রেগনেন্ট হয়ে যায়। এবং তারপর দেখা যাচ্ছে এই পুরো ব্যাপারটায় গ্রেচেনের ভাই, এমনকি গ্রেচেন, যে গ্রেচেন ডাইন ছিল, সে তার সন্তানকেও হত্যা করেছিল। এবং তারপরে দেখা যাচ্ছে এই গ্রেচেনের ভাই ছিল ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন ফাউস্টকে একদিন আক্রমণ করে বসে, এবং সেসব অবধি কি বলবো, ফাউস্ট কিন্তু ওই পরাজিত করে ওই একে, ওই ভ্যালেন্টাইনকে। এবং তারপর গ্রেচেন গ্রেপ্তার হয়, সে কারাগারে যায়, অর্থাৎ সে তখন তার ভুলটা বুঝতে পারে। এবং একটা সময় গ্রেচেনকে মুক্ত করতে গেছিল ফাউস্ট, কিন্তু গ্রেচেন একদম রাজি ছিল না। গ্রেচেন রাজি ছিল না বলে যে, কারণ গ্রেচেন বলেছে যে সে তার জীবনের একটা অধ্যায় সে পেরিয়ে এসেছে, তার বোধহয় এবার ঈশ্বরের যেটা আমরা দেখি যে তার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি যে অনুশোচনা। হ্যাঁ, অনুশোচনা তৈরি হচ্ছে। এবং শেষ পর্যন্ত গ্রেচেন ঈশ্বরের কাছ থেকে সে জীবনে পরিত্রাণ পেয়েছে, কিন্তু ফাউস্ট পালিয়ে গেছে, ঠিক আছে? ফাউস্ট চলে গেছে। এই হচ্ছে মূল গল্পটা ছিল, ঠিক আছে? তা আমরা আচ্ছা ম্যাম, এখানে তো লাইনে রয়েছে যে যে কুমারী জননীকে ফেলে চলে গেল, তাহলে তার কি করে স্বর্গবাস হলো সেভাবে? কিসে? এখানে লাইনটাতে রয়েছে না, কুমারী জননী করুণা তাকে উন্মুখ করলো, তো তারপরে কেন তার স্বর্গ লাভ হলো? কারণ ও তো অ্যাকচুয়ালি ঈশ্বরেরই দূত ছিল, গ্রেচেনই তো বদমাস ছিল।
তো ফাউস্টের কেন স্বর্গলাভ হবে না? সে তো সারা জীবন ন্যায়ের পথেই চলেছে, বরং তার সাথেই গ্রেচেন তোমার কি বলে খারাপ ব্যবহার করেছে। ঠিক আছে, এছাড়া তিনি আখ্যানটিকে যথেচ্ছ পল্লবিত করলেন। অর্ধ শতাব্দী কাল তাঁর দ্বারা পল্লবিত হতে হতে আখ্যানটি একটা উপলক্ষ মাত্র হয়ে উঠল। মানবাত্মার মানবাত্মার আমরা কি দেখলাম, যে এখানে দেখতে পাচ্ছি যে মহানিয়তিকে সূত্র করে গ্রথিত হলো রাজনীতি, অর্থনীতি, সৌন্দর্য তত্ত্ব, করুণা তত্ত্ব, সৃষ্টিবাদ, বিবর্তনবাদ, রাসায়নিক প্রক্রিয়ায় মানব শিশু নির্মাণ, সমুদ্র শোষণ করে ভূখণ্ড বিস্তার ইত্যাদি প্রাচীন ও আধুনিক ভাবনা। গেটের ফাউস্ট যেন একখানি মহাভারতের, মানে মহাভারতের সঙ্গে তার তুলনা করা হয়েছে এই চরিত্রটার সঙ্গে। মহাভারতের মানে এতটাই, এই একটা গ্রন্থের মধ্য দিয়ে আমরা অনেক কিছুকে দেখছি, যেখানে রাজনীতি রয়েছে, অর্থনীতি রয়েছে, সৌন্দর্য তত্ত্ব রয়েছে, যেটাকে আমরা নন্দন তত্ত্ব এই জাতীয় বলে থাকি, করুণা তত্ত্ব, সৃষ্টি, বিবর্তন, রাসায়নিক প্রক্রিয়ায় মানব শিশু কিভাবে নির্মাণ করতে হয় ইত্যাদি ইত্যাদি, মানে সায়েন্স, বিজ্ঞান সেটাও রয়েছে। তাই জন্য ওকে মহাভারতের কথা বলা হয়েছে, কারণ মহাভারত এমনই একটা মানে কাব্য বা মহাগ্রন্থ বলা যেতে পারে, যেখানে কিন্তু এই সমস্ত ঘটনারই কিন্তু আমরা দেখতে পাই যে মিলন ঘটেছে। লোক সাহিত্যকে সাহিত্যে প্রাকৃতকে সংস্কৃতে উন্নীত করবার উদাহরণ এই প্রথম নয়। কালিদাসের শকুন্তলা, শেক্সপিয়রের হ্যামলেট, প্রাচীন গ্রিক ট্র্যাজেডি সকল মূলত লোকমনের কল্পনা। এখানে তাহলে যে যে গ্রন্থগুলোর কথা বলা হয়েছে, বি কেয়ারফুল, সেই গ্রন্থগুলো প্রতিভাশালীরা লোক কল্পনার অসম্পূর্ণ আলেখ্যর উপর তুলিকা স্পর্শ করে তাকে চিরকালের মতো সম্পূর্ণ করে দেন। এই প্রক্রিয়ার দ্বারা লোকসত্যেরও মর্যাদা রক্ষা হয়। প্রতিভাশালীকে কালের বিচার সম্বন্ধে সন্দিহান হতে হয় না। আমার একার জিনিস সকলের হাতে দিলে আমাকে ঝুঁকি নিতে হয়, কে জানে হয়তো ওরা আমার অসাক্ষাতে ওর তত্ত্ব নেবে না। সকলের ঘরের জিনিস আমার হাত দিয়ে ছুঁইয়ে ফিরিয়ে দিয়ে সকলের হয়ে থাকবে, উপরন্তু আমার হয়ে থাকবে। কালিদাস বা শেক্সপিয়ার বা গেটে যদি গ্রন্থের বিষয়বস্তু নিজের হাতে বানাতেন, তবে সেটা হয়তো একটা এক্সপেরিমেন্ট, যার কাজ শাড়ির পাড়ে ফুল তোলা তার পক্ষে শাড়ির বোনার মতো। মানে শাড়ির যে আঁচল, সেখানে যারা ফুল আঁকে, সেটা হচ্ছে শাড়ি প্রায় সে বুনছেই, অনাবশ্যক শক্তিক্ষয় তো হতোই, তারপর সে এক্সপেরিমেন্ট কখনো নিপুণ হস্তের নির্মিতি হতো না। প্রতিভাশালীদেরও অধিকারের সীমা আছে, সীমার বাইরে গিয়ে শক্তিক্ষয় করতে তারা স্বভাবত পরাঙ্মুখ। অবশ্য সীমার অর্থ কৃত্রিম গণ্ডি নয়, সীমা হচ্ছে স্বধর্মের সীমা। হলো, সীমার অর্থ কৃত্রিম গণ্ডি নয়, সীমা হচ্ছে স্বধর্মের সীমা। বহুজনের পায়ে চলার পথ বহুদিনের পরীক্ষিত। নিজের জন্য স্বতন্ত্র করে নতুন একটা পথ না কেটে সেই পথে চলতে প্রতিভাশালীদের দ্বিধা নেই। মানে যারা প্রতিভাশালী তারা স্বতন্ত্র, মানে বারে বারে মৌলিক সৃষ্টি তারা করতে পারে না। তারা জানেন যে তাদের ব্যবহারের দরুন প্রাচীন পথ চির নবীন বলে মনে হবে, তাদের স্বীকৃতির দরুন গ্রাম্য পথ রাজপথ বলে মনে হবে। গেটের ফাউস্ট কাব্য কিংবা উপন্যাস না হয়ে নাটক হলো কেন, যেটা বলছিলাম, দেখো, কাব্যের প্রাণ বেদনা, উপন্যাসের প্রাণ বিবরণ, আর চিত্রের প্রাণ বর্ণনা, নাটকের প্রাণ হচ্ছে সংগঠন। লোকচিত্তের ফাউস্টে বেদনার সূচনা করলেন গেটে স্বয়ং। গ্রেচেনের প্রেমে বিষাদে উন্মাদে, তাহলে গ্রেচেনের প্রেম, পরবর্তীকালে তার বিষাদ, এবং সে লাস্টে উন্মাদ হয়ে যাচ্ছে। সে দোষ করেছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু কাব্যের পক্ষে সেই যথেষ্ট নয়। কাব্য একটা ছোট্ট পরিসরে লেখা, সেটাকে এত বড়
পরিসরে তার সেই বিস্তৃত বর্ণনা দেওয়া সম্ভব নয়। বিষয়ের মর্ম নয় সে, আর উপন্যাসের পক্ষে যা প্রাণস্বরূপ তা ক্রিয়া নয়, ক্রিয়ার বিবরণ। আমরা উপন্যাসে বেশিটাই বিবরণ দেখি, আর লোকচিত্তের ফাউস্ট ক্রিয়ারত। তাই ঘটনার মধ্যে ঘটনার যোজনা নিয়ে গেটের ফাউস্ট হলো নাটক। তার সবগুলো বাইরের ঘটনা নয়, বাইরের যেগুলো সেগুলো যথাযথ নয়, কোথায় ঘটছে, কবে ঘটছে, এ সমস্ত গৌণ, ঘটছে এইটাই মুখ্য। ফাউস্ট তো মধ্যযুগের মানুষ, সে ধরে রাখলো প্রাগৈতিহাসিক হেলেনাকে। তাদের যে সন্তান হলো, সে দেখতে দেখতে বড় হয়ে উঠল, উড়তে গিয়ে মারা গেল, যেন বাস্তব নয়, ইন্দ্রজাল। উড়তে গিয়ে মানে সে ধীরে ধীরে বড় হয়ে উঠছে, যখন তার বেঁচে থাকবার কথা, যখন তার সমগ্র পৃথিবীটাকে তার দেখবার কথা, সেই সময় কি হচ্ছে, সে মারা যাচ্ছে, সেই প্রাণটা নিভে যাচ্ছে, এখানে সেটার কথা বলা হয়েছে। এই মানে নাটকটা বা এই প্রবন্ধটা বুঝতে গেলে সবার আগে, এই প্রবন্ধটা বুঝতে গেলে সবার আগে মূল যে নাটকের ঘটনাটা বললাম না, সেই নাটকের ঘটনাটা আগে পড়ে নিতে হবে। তা নইলে কিন্তু এটা বোঝা যাবে না। তা নইলে আমরা শুধুমাত্র এটা বলি, আরে ফাউস্ট কি, আর এসব কি বলছে, আমি কিছুই তো বুঝতে পারছি না, এরকম মনে হবে ব্যাপারটা। আচ্ছা, যারা সাধারণ নাটকের মতো করে ফাউস্ট পড়বেন, তারা বাস্তব ও ইন্দ্রজালের একটার থেকে অপরটাকে পৃথক না করতে পেরে উদ্ভ্রান্ত হবেন। যেটা আমি বলছি, ইন্দ্রজাল মানে এই যে জাদুকর ব্যাপারটা, একটা জাদু, একটা মিরাকল, মানে একটা এখানে কাল্পনিক একটা ঘটনা রয়েছে, বনাম হচ্ছে একটা বাস্তবতার চিত্র রয়েছে। লোকচিত্তের ফাউস্ট তো ঐন্দ্রজালিক, তার কাহিনী হচ্ছে রূপকথা। শয়তান যে ভদ্রলোক সেজে এলো, এ যদি বিশ্বাস হয়, তবে হেলেনা ও ফাউস্ট যে মিলিত হলো, ও সেই মিলন যে সদ্য ফলপ্রদ হলো, এতে অবিশ্বাস অরসিকত্ব। মানে মানুষের কাছে ফাউস্ট চরিত্রটা হচ্ছে, সে তো পণ্ডিতই শুধু নয়, সে হচ্ছে জাদুকর, মানে সে বোধহয় ছোঁয়ালে সবকিছু ভালো হতে পারে, এই হচ্ছে একটা বিষয়, এই ধারণা থেকে এলো। আর শয়তান যে ভদ্রলোক সেজে এলো, এ যদি বিশ্বাস হয়, তবে হেলেনা মানে শয়তান যাদের মধ্যে লুকিয়ে আছে মানুষের মধ্যে, অথচ সে মানুষের ক্ষতি করছে। বহির্বিশ্বে এবং অন্তর্বিশ্বে যে দুটি ও দুই জড়িয়ে একটি ঘটনা পরম্পরা রয়েছে, সেই ঘটনা পরম্পরা সম্বন্ধে বিশেষ বোধ না থাকলে ফাউস্ট কিংবা কোনো বিশুদ্ধ নাটক বোঝা যায় না। সাধারণত অভিনয় আমরা দেখি উপন্যাসে, পড়ি আমরা কথাবার্তার ভিতর দিয়ে গল্প, তার সঙ্গে থাকে ছবি মেশানো। ইদানিং ছবির ভাগ বেড়েছে। কেন এই কথা বলছে, আমরা এখন দেখি না যে বিভিন্ন প্রচ্ছদ চিত্র, বিভিন্ন যে বিখ্যাত গ্রন্থগুলো রয়েছে বা উপন্যাসগুলো রয়েছে, তার ভিতরে আঁকা থাকে। একটা সময় ছিল না, এখন থাকে, সেটা ইন্টারেস্ট আকৃষ্ট করার জন্য। সাধারণত অভিনয় আমরা দেখি উপন্যাসের, পড়ি আমরা কথাবার্তার ভিতর দিয়ে গল্প, তার সঙ্গে যদি ছবি মেশানো। ইদানিং ছবির ভাগ বেড়েছে, সাজ আসবাব আলো ইত্যাদির উপর থাকে চোখ, আর কথাবার্তার দিকে যায় কান। এর মধ্যে নাট্যবোধ কোথায়? স্টেশনে পৌঁছতে একটি মিনিট দেরি হয়ে গেছে, সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে, কিছুই করতে পারছি না, অনড় হয়ে অনিমেষ নয়নে চেয়ে আছি। নিজের এই অসহায়তা মন্দ লাগছে না, বুক যেন ট্রেনের চলার সঙ্গীতে তাল দিচ্ছে। দেখবে যখন আমরা স্টেশনে যাই, এটা একদম ভীষণ বাস্তব সত্য, যে যদি আমাদের ট্রেনটা ছেড়ে বেরিয়ে যায়, সেই সময়টা আমাদের কিরকম লাগে। তো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু এই বিষয়টা সত্যি। কিন্তু ম্যাম এখানে অসহায়তা মন্দ লাগছে না বলছে, আমাদের তো মন্দই লাগে তখন। হ্যাঁ, বাস্তবভাবে মন্দ লাগে, কিন্তু এই অসহায়তা এখানে এই কারণেই বলেছে, সবসময় যদি আমাদের জীবনে ভালো হয়, তাহলে আমরা কি জীবনে কিছু শিখতে পারবো? আমাদের জীবনে খারাপটা আছে বলেই, সেই খারাপটাকে থেকে আমরা শিক্ষা নিয়ে তবে আমরা ভালো কিছু শিখতে পারছি। আমাদের জীবনে বারবার ব্যর্থতা আসে বলেই, তার জন্যই আমাদের যদি শুধুমাত্র সফলতা আসে, তাহলে কি তোমার সেই আর জানার জায়গাটা তৈরি থাকবে? মানে তুমি কি নিজে আরো আরো বেশি করে জানতে চেষ্টা করবে?
করবে না। ব্যর্থতা আছে বলেই সমস্ত কাজকে বারবার করা, তাকে সেই কাজটাকে নিয়ে এক প্রকার রিসার্চ করা, এটা আমরা করে যাই। এই কারণে ব্যর্থতা মানুষের জীবনে প্রয়োজন, এবং প্রত্যেকটা মানুষের জীবনে এই কারণেই ব্যর্থতা আসে। কেউ সাকসেসফুল হয় না একদিনে, কেউ নয়, নট ইভেন শাহরুখ খান অ্যান্ড অল স্টার্স। কেউ লাইফে কোনোদিন একবারে সফল হয়েছে কথা বলা যায় না, সে যেই হোক। কিন্তু আমরা তার ব্যর্থতার সময়টাই হয়তো তাকে দেখছি না বলে এই বিষয়টা মনে হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। কেউ অনেক বেশি ব্যর্থ হয়, কেউ কম ব্যর্থ হয়, কেউ হয়তো পায় আবার ব্যর্থ হয়, এরকম ভাবে মানে প্রত্যেকটা মানুষের জীবনে আপস এন্ড ডাউন থাকে। সেটা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। এই গ্রন্থ আমাদের সেই দিকটাই শিখিয়েছে। পুত্তলিকার অভিনয় গেটের আশৈশব প্রিয় ছিল। এক অদৃশ্য হস্ত ঝুলন্ত পুত্তলীদের চালন, মানে পুতুল যেটাকে বলা হয়, পুত্তলীদের চালন করছে। তাদের মুখের কথা অপরে বলে যাচ্ছে। তাদের অঙ্গভঙ্গি কৌতুককর অথচ মুখভাব অবিকৃত। আহ দেখবে আমি তো মনে করি যে তোমাদের গ্রন্থে যদি কোনো কারণে পুতুল নাচের ইতি কথা দিত, সেটা অনেক বেটার হতো। যেখানে চারটে চরিত্রকে কিভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন, ওই জায়গা থেকে কিন্তু বিষয়টা ওই পুতুল নাচের ইতি কথা এসেছে। সেই ব্যাপারটা আমি বলছি। তাদের অঙ্গভঙ্গি কৌতুককর অথচ মুখভাব অবিকৃত। চরিত্রের বিকাশ নেই, কিন্তু ঘটনার লক্ষ্য আছে। এই লক্ষ্যাভিমুখিত্ব নাটকের ধর্ম। গল্পেরও এক একটা গুণ, কিন্তু গল্পের ধর্ম তার বিস্তার, তার অপ্রাসঙ্গিকতা। পাকা কথকরা কি কিছুতেই গল্প শেষ করতে চান? রবীন্দ্রনাথ কি বলে গেছেন, এমন ভাবে গল্প লিখতে হবে শেষ হয়েও হইল না শেষ। তাই না? সেটাই হচ্ছে মূল বিষয়বস্তু। সেটাই একটা সার্থক ছোট গল্প হতে পারে। নাটকের ক্ষেত্রেও ঠিক তাই। নাটকের মধ্যে যদি মানে একটা মেলোড্রামা বা অতি রঞ্জকতা এই ব্যাপারগুলো না থাকে, অতি নাটকীয়তা এই বিষয়গুলো না থাকে, বেশি থাকলে সেটা খারাপ, কিন্তু অল্প কিছু না কিছু থাকতেই হবে, তবেই কিন্তু সেটা সার্থক। এই বিষয়টা যে কোনো জায়গায়, সেটা একটা সিনেমা, সেটাতেও আছে। আমরা তো বলবো যে ওই ম্যাকবেথ, ম্যাকবেথ তো অনেক অংশে কি বলবো, মানে অতি নাটকীয়তার লক্ষণ দেখা গেছে। তাও শেক্সপিয়ারের ম্যাকবেথ এত বিখ্যাত কেন? এই কারণে। কিংবা গল্পের শেষটা ফাঁস করে দিতে, নাটকের শেষ কিন্তু আন্দাজ করা যায়, তা জেনে নিয়েও আমরা নাটক দেখতে কম আগ্রহী হইনি। এর প্রকৃত কারণ আমরা নিজেকে ছেড়ে দিয়ে অসহায় ভাবে ভেসে যেতে ভালোবাসি। বাঁচি আর মরি। ভয়ানক ভিড়ের মধ্যে পড়ে পিছনের চাপে আমরা আপনা আপনি এগিয়ে যাবার রোমাঞ্চ আমাদের অস্থির করে। তাই ভিড়ে যাই, তাই ভিড় দেখলেই ভিড়ে যাই। বিশুদ্ধ ঘটনার টান যেন সমুদ্রের অন্তঃস্রোতের গ্রাস, রক্ষা নেই জেনেও নিজেকে সামলাতে পারিনি। অর্থাৎ কি বলছে, একটা নাটকের মধ্যে কে খারাপ চরিত্র হবে সেটা কিন্তু আমরা কি করি, আগে থেকেই বুঝতে পেরে যাই। কি বুঝতে পারি না, তা সত্ত্বেও তো আমরা সেটা দেখি। ফাউস্টে অনেক রকম অনেক ভিড়, নাগরিকদের উৎসব, ডাকিনীদের শিবরাত্রি, পরিরাজ্যের স্বপ্ন, মহারাজ সভা, পারিষদগণের ছদ্মবেশ বিলাস, মানে একটা ঘটনার মধ্যে সব পৌরাণিকতা রয়েছে। কি বলবো, বিভিন্ন উৎসব রয়েছে, যেটা আমি আগেই আমাদের আগের পাতাতেই পড়ছিলাম, যে অর্থনীতি রয়েছে, রাজনীতি রয়েছে, সব ঘটনাগুলো রয়েছে। হেলেনার কোরাস, রাজশিবির, কুমারী জননীর আশ্রম, ঠিক আছে, পৌরাণিক গ্রীষ্মের শিবরাত্রি, পৌরাণিক চরিত্রগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটিতে অগণিত ব্যক্তির আবর্তন, গতি, চাঞ্চল্য, কলগুঞ্জন, এদের বিচিত্র সত্তাও ঘটনার সামিল। ফাউস্ট এদের মধ্যে পড়ে যেন আপনা আপনি এগিয়ে চলেছে। সাথী মেফিস্টোফেলিস শয়তান, এই দেখ এতক্ষণ পরে দিয়েছে, আগেই বললাম। তার কাজ হলো কথায় কথায় ব্যঙ্গ, উপহাস, অবজ্ঞা, কুৎসিত সমালোচনা। আমরা আমাদের জীবনে পাই না, আমাদের জীবনে যখন আমরা এগিয়ে যাই, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মুহূর্তে অবজ্ঞা, উপহাস, ব্যঙ্গের, সমালোচনার সম্মুখীন হতে হয়। আজকালকার দিনে একটি মানুষ, সার্থক মানুষ, এটা আজকালকার দিনে বললে ভুল হবে,
এখনকার কনটেক্সটে একরকম হয়েছে, আগের কনটেক্সটে একরকম ছিল। তখন মানুষ মানুষের সমালোচনা করতো চিঠিতে, এখনকার দিনে ফেসবুক হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, তো মানুষ ইনস্টাগ্রাম ফেসবুকে ট্রোলিং করে, বিষয়টা একই। ফাউস্টের দুই প্রকার ব্যাখ্যা হতে পারে, একটা তৎকালীন, একটা হচ্ছে নিত্যকালীন। তৎকালীন ব্যাখ্যাটি এই, মানব যুগের মানব থিওলজির তত্ত্বকেই সত্য বলে বিশ্বাস করত থিওলজি। সেই বিশ্বাস তাকে একান্ত আশ্বাস দিত ধর্ম সম্পর্কে, যাহা নাই বাইবেলে তাহা নাই ধরাতলে, মানে মানুষ ধর্ম সম্পর্কে বেশি মেতে থাকতো। এমন সময় রেনেসাস এসে, মানে নবজাগরণ এসে তার মনে জাগিয়ে দিল সৌন্দর্যের ধ্যান, মানে মানুষ ভালো বুঝতে শিখলো, জ্বালিয়ে দিল অনির্বাণ সংশয় কোনো কিছু সম্পর্কে। তার জীবনে আহ সে ভালো কোনটা খারাপ কোনটা সেটা বুঝতে শিখলো, নবজাগরণ, মানুষের মধ্যে পরিবর্তন এলো, মানুষ বিজ্ঞানকে কেন্দ্র করে যুক্তি দিয়ে সবকিছু বুঝতে শিখলো। সে যে কত পুঁথি পড়লো তার সুমারি হয় না, এত পড়েও যার দিশা পেল না, তার জন্য ভানুমতি শিখলো, ভানুমতির খেল, ওই জাদুকর। যে পন্থা দুর্গম তাকে আরব্য উপন্যাসের, সবটাই কি ভানুমতি, আরব্য উপন্যাস সবগুলোই কাল্পনিক, কিন্তু ভৌতিক আসনে বসে আশু অতিক্রম করবার চেষ্টা দেখলো। আমরা কিন্তু এগুলো জানি, আমরা এগুলো বাস্তবে এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও কিন্তু আমরা এই গল্পগুলো পড়তে আজও ভালোবাসি। সেই আলিফ লায়লা বলে একটা ছোটবেলায় একটা হতো, দেখেছো? এইগুলোই আরব্য উপন্যাসের কাহিনী। সংশয়ের নাম শয়তান। এই সংশয় মানুষের জীবনে আমাদের ভেতরকার অন্তর্নিহিত একটা বিষয় থাকে। আমি জাস্ট কয়েকদিন আগে একটা ঘটনা বলছিলাম, যে বলছে যে করাচ্ছিলাম একটা ডেসক্রিপটিভ ক্লাসে একটা ভাবার্থ করাচ্ছিলাম, যেটাতে এটাই ছিল যে মানুষের, আমাদের বহিরঙ্গ জীবন আর একটা হচ্ছে অন্তর্নিহিত জীবন। তো এই বহিরঙ্গ জীবনে অনেক সমালোচনা থাকে, অনেক খারাপ থাকে, মানুষ প্রতিনিয়ত আঘাত করে, অর্থাৎ আমাদের এই জীবনে প্রচুর আঘাত রয়েছে, কিন্তু আমাদের ভিতরে অন্তর্নিহিত জীবনে যে আঘাতটা রয়েছে, আমরা সেটাকেই সেটাই হচ্ছে সব থেকে মারাত্মক, ঠিক আছে? সেটাই হচ্ছে কি, সেটা হলো আমাদের সংশয়, সেটা হচ্ছে আমাদের সংশয়, আমাদের দ্বিধান্বিত মন, এবং সেই কারণেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আমরা কি করি, এই তখন বহিরঙ্গ মানুষের, বাইরের মানুষের দোষারোপ তাকে, সেটার আমরা এইভাবে করি, সেটাকেই বলা হয়েছে আমাদের জীবনের এই সংশয়ের নামটাই শয়তান। সেই আমাদের জীবনে সবকিছু থেকে আমাদেরকে আমাদের জীবনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শয়তান হচ্ছে জিজ্ঞাসা, চ্যালেঞ্জ, বিদ্রোহ, ছিদ্রান্বেষ, অভিমান। শয়তানকে গোলাম করে, গুরু করে মধ্যযুগের মানব আধুনিক হয়ে উঠল, হলো বৈজ্ঞানিক, হলো যন্ত্ররাজ, ছেঁচলো সাগর, কাটলো সুয়েজ পানামা খাল, আশা রাখলো আকাশের ওড়বার। মানে ধীরে ধীরে এক এক করে সবকিছু তৈরি হচ্ছে, প্লেন। অভিপ্রায় করলো মানব শিশু নির্মাণের। কেন এই কথা বলা হয়েছে? আজকে আমরা দেখছি ক্লোন তৈরি হয়েছে, ক্লোন, যে কোনো অঙ্গ তৈরি করে দেওয়া যায়, সাবস্টিটিউট। সম্ভাবনার অবধি নেই, আধুনিক আকাশে ওড়বার। এই যে নাসা যাচ্ছে সম্প্রতি, সুনিতা উইলিয়ামস যে নাসা থেকে ফিরে আসছে, সে তো ওখানে গিয়ে আটকা পড়ে গেছি, বাঁচতেই পারছিল না, তাকে আবার নাসা একটা স্পেস এক্স তৈরি করে সেখানে পাঠালো, দিয়ে আবার তাকে নিয়ে আসছে। কয়েকদিনের মধ্যেই আমরা সেটা দেখতে পাবো। অ্যাস্ট্রোনট, বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত অ্যাস্ট্রোনট, ঠিক আছে? যাই হোক, তো এইভাবেই আধুনিক মানব কোনখানে থামবে, মানে তাদের এই উন্নতি আর কতদিন চলবে, কত দূরে গিয়ে বলবে এই আমার সামর্থ্যের সীমানা, এই পর্যন্ত জয় করে আমি নিশানা রেখে দাড়ি টানলুম। আধুনিক মানব জীবন কর্মে খামতি না দিতেই আসে মৃত্যু, মৃত্যুর পর কি সে অনুতাপে দগ্ধ হবে, গ্লানি বোধ করবে, লজ্জিত হবে? না, যদিও যে স্বর্গ কামনা করেনি, ভগবানকে ডাকেনি, তবু সেও ভাগবত করুণা থেকে বঞ্চিত নয়। সে উচ্চাকাঙ্ক্ষী, উন্নত মনা, নিরলস, নিরাসক্ত। সে তো ঊর্ধ্বাভিমুখে হাত বাড়িয়ে দিয়েছে, কেউ কি তার হাত ধরে তাকে তুলে নেবে না? নেবে।
মানুষ আপন চেষ্টায় ত্রাণ পেতে পারে না, তাকে ত্রাণ করবার জন্য স্বর্গ থেকে করুণা নেমে আসে। এমনিতে কোনো ব্যক্তি করুণার যোগ্য নয়, শ্রেষ্ঠ যারা তারাও নয়, করুণা কেউ দাবি করতে পারে না। সেটা প্রভুর খুশির খয়রাত। এলো খ্রিস্টীয় করুণা তত্ত্ব, গ্রেসের কথা। এই তত্ত্বের সঙ্গে গেটে এক প্রকার সন্ধি করলেন, একরকম সন্ধি করলেন, যদিও প্রকৃতপক্ষে করুণা হলো ভগবানের অহেতুক দান। তার পাত্র নেই, তবু সচেষ্ট ব্যক্তি তার আশা রাখতে পারে। ফাউস্টের মতো কর্মী তার দ্বারা অবশেষে ত্রাণ লাভ করে থাকে। এটা হচ্ছে যে কুর্বন নেবেহ কর্মাণি জিজি বিশেচ্ছতং সমা। ফাউস্ট তাই করতে করতে ঠিক 100 বছর বেঁচেছিল। মানে জীবনে কর্ম করে যাও, যেটা আগেই বলা হয়েছে, মনে পড়ছে সেই যেখানে বলল যে সে ছিল নিরলস, 100 বছর বয়স হলো তবু সে নিরলস, নিত্য উদ্যত, সেটার কথাই বলেছে। তার একটা গতি না করলে খ্রিস্টীয় ভগবান আধুনিকদের নিকট মুখ দেখাবেন কি করে? খ্রিশ্চানিটির সঙ্গে তো এই মর্মে সন্ধি হলো। সঙ্গে তো এই মর্মে সন্ধি হলো, কিন্তু মধ্যযুগের মানবের ছিলতে টান ছিল তাকে অযুত সম্ভাবনা বিশিষ্ট ভবিষ্যৎ। প্রকৃতির উপর কর্তৃত্ব, যন্ত্রকৌশল, বিজ্ঞান দৃষ্টি, পার্থিব হিত টানছিল তাকে মৃত্যুর পরপারে অতি মর্ত পুণ্য জাগ্রত করুণা। চিরনবীন কলেবর অক্ষয় স্বর্গ, আবার উদ্বেগ ভাবনা শূন্য স্বাস্থ্য সুষমা সামঞ্জস্যের প্রতি। আচ্ছা ম্যাম, হেলেনা তো গ্রিক দেবী, তাই তো? হ্যাঁ, আর ম্যাম তাহলে হেলেনার সঙ্গে যে এর সম্পর্ক বোঝাচ্ছে ফাউস্ট, তাহলে ম্যাম হেলেনার একটা হাজবেন্ডের তো নাম কি ছিল ভুলে গেছি। এখানে তো ওই অর্থে হেলেনার সঙ্গে সম্পর্ক যেটা বোঝাচ্ছে, সেটা তো ওই ধরনের কোনো সম্পর্ক বোঝাচ্ছে না, একটা ঈশ্বরের প্রতি মানে আধ্যাত্মিক সম্পর্ক। ও আচ্ছা, আমি ওটাই ভাবলাম হেলেনার হাজবেন্ড তো একটা অন্য কিছু নাম ছিল। ফাউস্টের তিন দিকে তিন আকর্ষণ, শয়তান, গ্রেচেন আর হেলেনা। তিনজনকে স্বীকার করে তিনজনের সঙ্গে তিন রকম বোঝাপড়া করা দরকার ছিল। তিনটে মানে মূল তিনজন চরিত্র। শয়তান যদি হয় সংশয়ের প্রতিরূপক, গ্রেচেন যদি হয় খ্রিশ্চানিটির, তবে হেলেনা হচ্ছে মানব সৌন্দর্যের। দেখেছো? এই প্রসঙ্গে সেই সোনার তরী, রবীন্দ্রনাথের সোনার তরীর প্রসঙ্গটা নিয়ে এসো। ওখানে যে রবীন্দ্রনাথ সোনার তরীর প্রতি যে কারণে তারা আকৃষ্ট হয়েছিল, তার প্রকৃতির প্রতি, তো সেই বিষয়টা এখানে উঠে এসেছে। আজও ইউরোপের ধ্যানে হেলেনা রূপী চিরন্তনী সুন্দরী রূপ। এই সৌন্দর্য কখনোই কোনো মানে কি বলবো, এক প্রকার হচ্ছে এটাকে বলা হয় যে মানে এক কথায় আমরা বলতে পারি এটা কোনো দেহ সর্বস্ব প্রেম নয়, ঠিক আছে? মানব ভারতবর্ষে তার তুলনীয় নেই। আমাদের রূপের আদর্শ অপ্সরাতে বা দেবীতে নিবদ্ধ রয়েছে, মানবীতে রক্ত মাংস পরিগ্রহ করেনি। হেলেনার কথায় একমাত্র শ্রীরাধার কথাই মনে আসে, কিন্তু শ্রীরাধাতে প্রমূর্ত হয়েছে আমাদের প্রেমের আদর্শ, যা তুলনীয় ইউরোপে নেই। মধ্যযুগের মানব হেলেনাকে উপেক্ষা করে জীবনকে সর্বাঙ্গীন করতে পারত না। যারা হেলেনার আহ্বান শুনতো তাদের ইহকাল পরকাল যেত, আর যারা শুনতো না
তারা ছিল অবিদগ্ধ অনাগরিক। ফাউস্ট হেলেনার সঙ্গে মিলিত হলো, অথচ সেই মিলনে ভ্রমরের মতো পদ্ম সমাধি পেল না। হেলেনাকে অতিক্রম করে গেল। সৌন্দর্য, সন্ধিৎসা, এইটার সাথে ফাউস্ট মিলিত হয়েছিল। এখানে ফাউস্টের এই সম্পর্কের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে যেখানে যেখানে আবেগ রয়েছে, অনুরাগ রয়েছে, ভক্তি রয়েছে, যেটা ছিল নিষ্কাম অনুভূতি, ঠিক আছে, এই ধরনের এটা প্রেম হেলেনার সঙ্গে। আচ্ছা, এখানে হলো প্রাচীন গ্রিস এবং মধ্যযুগীয় ইউরোপের সন্তান দুরন্ত আধুনিকতা। তার কপালে আছে অপঘাত, কিন্তু কি বিমোহন তার তারুণ্য। ফাউস্টের নিত্যকালীন ব্যাখ্যা তাকে জাতি নির্বিশেষে সর্বমানবের করেছে, সে আমাদেরও। মানুষের মধ্যে যে বহির্মুখীনতা আছে তাকে কেউ বলেছে শয়তান, কেউ বলছে মার। এই মারটার কথা মনে পড়ছে? এটাই হচ্ছে সেই প্রতিবাদ, বাধার বিরুদ্ধে। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান ছিল না, আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে, তো সেই লাইনটার কথা। অর্থাৎ আমাদের মধ্যে যা কিছু সংকোচ, আমাদের মধ্যে যা কিছু অশুভ, আমাদের জীবনে কি হয়, একটা সময় আমরা সমস্ত বাধা বিপত্তিতে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়। সেই সময় লেখক বলছেন যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, রবীন্দ্রনাথ সেটাই বলেছেন যে তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। সেই মারের সাগর পাড়ি দেব, যেটা পরবর্তীতে বোধহয় মুক্তধারা নাটকেও লেখা হয়ে, মানে গানটা অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। যাই হোক, এটা সেই মার। কেউ বলেছে রিপু, তার সঙ্গে মানুষের যেন দ্বন্দ্বের সম্পর্ক, তাকে দমন করা, তার উপর জয়ী হওয়া, এই যেন মানুষের সাধনা। এই রিপুর কথা কে বলে গেছে? বঙ্কিমচন্দ্র বলে গেছে। কমলাকান্তের দপ্তর, ইন্দ্রিয়, মনে পড়ছে? এই সাধনার মধ্যে সত্য যতটুকু থাকুক, একে অবলম্বন করলে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে একা শুনে বসে রইতে হয়। প্রকৃতির রূপ গন্ধ গান হয় নিষ্ফল নিরর্থক। এ সাধনায় সিদ্ধি যদি না বা আসে, তবে সে যেন পাইরিক ভিক্টরি যেটাকে বলা হয়, তাতে প্রাপ্তির ভাগ ক্ষুদ্র, খুব একটা কিছু পাওয়া যায় না। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে যে কি বলছে এখানে, ওই ওয়ার্ডটাই কিছুতে মনে পড়ছে না, আমি বলছি। এতে পাপেরও স্থান আছে, প্রলোভনেরও মূল্য আছে। শয়তানকে এ সাধনা শত্রু বলে না, কারুর সঙ্গে দ্বন্দ্ব নেই, কারুর উপর ভয় নেই, সকলে সহায়। সৌন্দর্যকে সম্ভোগ করতে হয়, বিচিত্র অভিজ্ঞতার স্বাদ নিতে হয়, প্রবৃত্ত হতে হয় নব নব অসাধ্য সাধনে। এই সাধনার মন্ত্র এক এক করে ছাড়িয়ে চল, আটকে থেকো না। মানবাত্মার আসক্তি সাজে না, বিশ্রাম নেই, আরাম ভয়াবহ। ভোগ করো, কিন্তু ভোগের পরক্ষণে ত্যাগ করো। ত্যাগের বেদনাকে এড়াতে চেও না। ভালো যথেষ্ট ভালো নয়, ভালো আজ বাদে কাল ভালো নয়। পাপ করলেও পাপে জড়িও না। আচ্ছা, এবার হলো আচ্ছা, এবার হচ্ছে যে মানুষ যদি কোনোখানে বাধা না পড়ে, খান্তি না দেয়, তবে প্রকৃতির নিয়মে তার মৃত্যু হলেও মৃত্যুতে তার বিরতি নেই।
তার চলা এবার মর্তে নয় অতি মর্তলোকে, এবার তার সাথী আর শয়তান নয় শাশ্বতী। এই বিশ্বের অন্তর্লোকবাসিনী যে নারী মর্তলোকে মানব সঙ্গিনী হতে পারলো না, মর্তে যার পরিসর সংকীর্ণ বলে অসীমের অভিসারক, যাকে পরিত্যাগ করলো স্বর্গে সেই নারী ভাগবত করুণা বাহিনী। অর্থাৎ যেটা আমরা দেখছি যে রাধার যে প্রেম সেটাকে বলা হয়, যে প্রেমকে আমরা বলে থাকি, যেটা আগেই বললাম যে প্রেম হচ্ছে অধ্যাত্ম কেন্দ্রিক, ঠিক আছে, মানে মানুষ যে প্রেম আমরা যেটা মানে মর্ত লোকে যে প্রেমটাকে আমরা পাই না, যে প্রেম হচ্ছে সারা জীবন, যে প্রেম হচ্ছে অনন্ত, এখানে সেই প্রেমের কথা বলা হয়েছে। আর এখানে বলছে যে তারই নিত্য প্রার্থনা ভাগবত করুণাকে আবাহন করে আনলো। আচ্ছা, এরপরে বলছে এরপরেই বলছে যে আবাহন করে আনলো এবং গঙ্গোদকের মতো মানবের শীর্ষে ছিটিয়ে দিল, গঙ্গোদকের মতো মানবের শীর্ষে ছিটিয়ে দিল, ঠিক আছে। এবার বলছে যে এই গঙ্গোদক, গঙ্গোদকটা কি, যেটা হচ্ছে গঙ্গা নদীর জল, গঙ্গা জল, হ্যাঁ গঙ্গা জলটাকে বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে যেটা আরেকটা বলছে যে ছিটিয়ে দিল, আর মানুষের শীর্ষে ছিটিয়ে দিল, মানব ভরলো দিব্য কলেবর, মানে সেটাকে শরীরে ধারণ করলো। একটি কেন্দ্রে স্থিত হয়ে যে করেছে আপনাকে নিষ্পৃহ, যে সে রেখেছে মুহূর্তের প্রেমকে চিরন্তন করে, তার তপস্যা তার প্রিয়তমকে ঘিরে, সেই কল্যাণ রূপিণী যদি প্রদর্শক না হয়, তবে মানব যে মানব অভিজ্ঞতার চরমে গিয়ে মৃত্যুতে উপনীত হয়ে অমৃতের দ্বারে দাঁড়িয়ে থাকবে, পায়চারি করতে থাকবে, প্রবেশ পাবে না। নারী তাকে ছাড়পত্র এনে দেয়, ভিতরে নিয়ে যায়, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর লোকে ক্রমাগত নিয়ে চলে। এবং এই কারণেই আমরা দেখছি যে ওই এর ওর নামটা কি বলে, ওই যে ফাউস্টের যে এ ছিল ওই গ্রেচেন, গ্রেচেন তার জন্যই কিন্তু ফাউস্ট স্বর্গালোকে যেতে পেরেছিল, এত পুণ্য করেও। পরম সঙ্গিনীর প্রশস্তিতেই গেটের ফাউস্ট সমাপ্ত হলো, স্থান বৈকুণ্ঠ, কাল চিরকাল। প্রশস্তিকারকরা স্বর্গীয় চারণ, তাদের কি বলছে যে অল থিংস করাপ্টেবল, মানে সবকিছুর মধ্যেই একটা অশুভ দিক থাকবে, একটা দুর্নীতি থাকবে, বাট আর রিফ্লেকশন, আমরা সবকিছু থেকেই কিন্তু শিখতে পারবো, সবকিছুর একটা প্রতিফলন হয়। আর্থ ইনসাফিসিয়েন্সি, যে কোনো জিনিসের সারা পৃথিবীর যে কোনো জায়গায় একটা অপর্যাপ্ততা থাকবে, কেউ পর্যাপ্ত হতে পারে না। হিও ফাইন্ডস পারফেকশন, তবু তার মধ্যে থেকে কি খুঁজে নিতে হবে আমাদের, যেটা নিখুঁত সেই বিষয়টা। হিয়ার দা ইনফেবল, অর্থাৎ যার মধ্যে আমাদের নিমজ্জিত থাকতে হবে, যেটা অনির্বচনীয়। রট ইজ উইথ লাভ, দ্য ইটার্নাল ওম্যানলি ড্রজ আস অ্যাবোভ, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে যে তার মধ্যেই আমাদের, সেই ভালোবাসার মধ্যেই আমাদেরকে জীবনে ডুব দিতে হবে, যেটা হচ্ছে ইটার্নাল, যেটা হচ্ছে চিরন্তন, সেই মানে একটা নারীর ভালোবাসা, ঠিক আছে। এবং সেই কিন্তু সবকিছু আমাদের জীবনে একটা কি বলবো কমপ্লিট করতে পারে, সবকিছুকে শেষ করতে পারে, একটা সমাপ্তি আনতে পারে, একটা সুন্দর সমাপ্তি আনতে পারে, ঠিক আছে। ম্যাম মূল নাটকটার নামও ফাউস্ট? হ্যাঁ, মূল নাটকটার নামও ফাউস্ট। গেটের লেখা তো? হ্যাঁ গীতি। ম্যাম, বল। বলছি যে এই দাগ দেওয়া পিডিএফটা একটুখানি গ্রুপে দিয়ে দেবেন না? এই দিয়ে দিয়েছি তো। এই আর এখন যেগুলো দাগ দিলেন। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, না আজকে আমার কাছে বই নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাও দাগ দিয়ে দেবো আর এইটাও দিয়ে দেবো, আর আমি এমনিতে লিখে দেবো, পুরো ঘটনাটাও লিখে দেবো, নইলে অসুবিধা হবে পড়তে।
আর ম্যাম বলছি যে এখানে যেই হেলেনের সঙ্গে ফাউস্টের যে সম্পর্ক, হুম, সেটা অনেকটা জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কের মতন, তাই তো? হ্যাঁ আর গ্রেচেন হচ্ছে ফাউস্টের প্রেমিকা, যে হুম, হচ্ছে ওই শয়তান মেফিস্টোফেলিস যা হ্যাঁ প্রেরিত, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সে ফাউস্টের জীবনের শুভ দিকটাকে নষ্ট করতে চেয়েছিল। হুম পরবর্তীকালে সে ফাউস্টের সঙ্গে থেকে মানে ভালো মানুষের সংস্পর্শে এসে তারও এটা উপলব্ধি হয় যে হুম সে জীবনে যা কিছু করলো সেগুলো ভুল। হুম সে তখন সিদ্ধান্ত নিল যে না, আমি আর কারাগার থেকে বেরোবো না, হুম আমি এই কারাগারের মধ্যেই আমার কৃতকর্মের ফল ভোগ করব, হুম হুম তাই তো? একদম একদম। ঠিক আছে। এই তাহলে ম্যাম থেকে এখানে আমরা তাহলে শুরু আহ, আচ্ছা ম্যাম, তাহলে এখানে ফাউস্টের স্বর্গলাভের একটাই কারণ, যেহেতু গ্রেনেজ ওর সংস্পর্শে এসে আত্মশুদ্ধি হয়েছিল, তাই? হ্যাঁ, সে তো কারোর এমনিতে তো সে সৎ মানুষ ছিলই। আর একটা কথা কিন্তু বারবার বলেছে যে যে কোনো মানুষের ক্ষেত্রে এই যে লাস্ট লাইনটা দেওয়াই আছে যে রট ইজ উইথ লাভ, আমাদেরকে ভালোবাসার গভীরে, অনির্বচনীয় ভালোবাসার গভীরে আমাদেরকে যেতেই হবে। দ্য ইটার্নাল ওম্যানলি ড্রজ আস অ্যাবভ, আমাদের জীবন থেকে জীবনেই কিন্তু নারী নারীর ভালোবাসাটা খুবই প্রয়োজনীয়, সেই আমাদেরকে কিন্তু স্বর্গের পথ দেখায়। কিন্তু সেটা হচ্ছে এখানে ওই প্রস্থেটিক লাভের কথা বলা হয়েছে, ঠিক আছে? মানে যেটা দেহ সর্বস্ব নয়, যেটা সৌন্দর্য সর্বস্ব, যেটার সঙ্গে মানে ঈশ্বরের আধ্যাত্মিকতার একটা সম্পর্ক থাকে, সেই ভালোবাসার কথা, যেটাকে আমরা পবিত্র ভালোবাসার বলে থাকি। কার সূত্র ধরে, যেমন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সম্পর্কটা আমাদের বিশ্বাস, আমাদের ধর্মের এটা বিশ্বাস, ঠিক আছে? তেমনি ওই গ্রিক যে সাহিত্য বা তাদেরও একটা বিশ্বাস রয়েছে। জার্মানির এটা মূলত নাটকটা, মূল নাটকটা জার্মানি, হ্যাঁ জার্মান নাটক, এটা লিখে রেখে দাও। তো মূল নাটকটা ছিল জার্মান, তো সেটা তাদের বিশ্বাস ছিল। কিন্তু সবকটা বিশ্বাসই এক, প্রত্যেকে প্রত্যেকের মতো আলাদা আলাদা ধারণা আহ তার পোষণ করেছে, কিন্তু মূল ধারণাটা এক জায়গাতেই এসে মিশেছে, ঠিক আছে? আর ম্যাডাম এই প্রবন্ধটা কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল? কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল সেটা হচ্ছে একটু দেখে বলবো, সালটা লিখে রাখো, 1933-34, ফাউস্ট তো মানে অন্নদা শঙ্করের প্রবন্ধটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অন্নদা শঙ্করেরটা। সেটা দেখে বলবো। ম্যাম, এটা তাহলে মূল নাটকের সমালোচনা প্রবন্ধটা? হ্যাঁ, সমালোচনা। এর অনেকে পরবর্তীতে অনেকজন বাঙালি লেখকও এটার কি বলবো এটার অনুবাদও করেছিল, এটা সমালোচনা। ম্যাম, এটা তো প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এটার প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন। এবার আমার কথা হচ্ছে আজকে কি এর সঙ্গে বিদ্রোহী পড়ালে নিতে পারবে? ও তাই ম্যাম, না 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 ম্যাম, আজকে ছেড়ে দিন, এটাই অনেকটা। আচ্ছা, কালকে কিন্তু তাহলে সবাই বলয় গ্রাসটা ভালো করে পড়ে রাখবে, বলয় গ্রাস থেকে আমি প্রশ্ন দেব, কিন্তু কালকের জন্য দিচ্ছি না। আমি দেখতে চাই যে ওটা পড়ো, প্রশ্নটা দেখি কি করতে পারো, তারপরে দেবো। কিন্তু আমি সোমবার দিন বিদ্রোহী পড়িয়ে দেবো। আচ্ছা, এটার সাথে আমি পরের দিনকেই না গেটে এটা পড়াবো না, পরের দিনকে তাহলে অধুদের একটা প্রবন্ধ পড়িয়ে দেবো, তাহলে ওটা একটু রবীন্দ্রনাথের টাচ আছে, ওটা পড়তে বেশি ভালো লাগবে, মানে আধুনিক বলে একটু বেশি পড়তে ভালো লাগবে, তারপর আবার গেটেটা পড়াবো, ঠিক আছে? নইলে হ্যাঁ ম্যাম, রবীন্দ্রনাথের গানটা পড়াবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা করি। অনেক বড় বড় আছে, একদিনে হবে না কি, আমি দেখছি সেটা, ঠিক আছে, আমি ওটাই মানে পড়বো। আবার ওই ওই প্রবন্ধটার একটা সমস্যা হচ্ছে, ওই প্রবন্ধটাতে না অনেক কবিতা আর অনেক গান ঢুকে হুম আছে, হুম। আবার সবগুলোর পর্যায়ে আছে, মানে আবার সবগুলোর মাঝখান থেকে লাইন তুলেও প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, সেটাও দিতে পারি, যার জন্য ওটা অল্প অল্প, কিন্তু আমি ওটা স্টার্ট করবো তাহলে সোমবার, মানে আগে বিদ্রোহীটা পড়িয়ে নেবো, তারপর ওটা স্টার্ট করবো, ঠিক আছে? কিন্তু তারপরে বঙ্কিম প্রতিভাটা ছোট, তারপরের গুলো হুম ছোট। হুম, দেখেছি আমি সব। ওই জন্য তো বললাম রবীন্দ্রনাথের ওটা বড় আছে, কিন্তু ওটা ভালো, মানে ভালো লাগবে যাদের আর কি। হ্যাঁ, খুবই ভালো লাগবে। কিন্তু ওই যে এমন এমন এক একটা ওখান থেকে প্রশ্ন আসছে না ম্যাম, যেগুলো করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, সেগুলো আপনি একটু পড়িয়ে দিলে মানে সুবিধা হয়। প্রবন্ধগুলো খুব ভালো ওদের, হুম 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 হুম, অনেক মানে উন্নত মনস্ক লেখা। একদম
ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো। সোমবার দিন ক্লাস হবে, সোম মঙ্গলবার ক্লাস হবে, তারপরে আমি আবার বৃহস্পতিবার নেব না অন্য কোন দিন তোমরা করবে সেটা তোমার সাথে আলোচনা করবো। ঠিক আছে ম্যাম, শুভরাত্রি। ঠিক আছে, কাল এক্সাম দাও ভালো করে। আমি আগের গুলো দেখে আজকালের মধ্যে দিয়ে দিচ্ছি উত্তরগুলো। আগেরটার উত্তর দিতে বাকি আছে, লাস্টেরটা।